Yeah, bring you up. Yeah, come on. 특별했던 나를 왁박이게 한 건 너. 나를 거울 앞에서 서성이게 만들어버린 너. 예전엔 화장도 안 하고 대충 입던 나인데 이젠 어울리는 옷에 관심이 더 생겼어. 너에게 잘 보이려 하자느라고 뭘 입을까 고민을 하는 나 예뻐지고. Hello everyone out there, welcome back to my YouTube channel Partly Bohemian and welcome to a new episode of Machine and Me. 2001-এ একটা সুন্দর পাঞ্চ লাইন ডেফিনেটলি মেল। এই পাঞ্চ লাইনটা নিয়ে বাজাজ ইন্ডিয়ান বাইক মার্কেটের এন্ট্রি লেভেল স্পোর্টস সেগমেন্টে লঞ্চ করেছিল পালসার। একটা গোল হেডল্যাম্প, একটা বিশাল বড় ট্যাঙ্ক। তো সেটা শুরু থেকেই একটা আলাদা আইডেন্টিটি পেয়ে এসছে বাইকটা এবং অ্যাজ আ ব্র্যান্ড হিসেবে পালসার কিন্তু ইন্ডিয়ান মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং একটা ম্যাসিভ হিট এত বছর ধরে কিন্তু বাজাজকে দিয়ে এসছে। তো ফাইনালি 20 বছর পর বাজাজ আবার সেই পালসারের যে সেন্টিমেন্ট, পালসারের যে স্পোর্টি নেচারটা সেটা রিভাইভ করার জন্য N250 আর F250 নামে দুটো কমপ্লিটলি নতুন মডেল আমাদের সামনে আবার নিয়ে এসছে, যেটা এখনও পর্যন্ত পালসার সিরিজের মধ্যে সব থেকে পাওয়ারফুল। তো আমার মনে হয় রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে যতগুলো বাইক লঞ্চ করেছিল তার মধ্যে যদি হাইপ অনুযায়ী যদি র্যাঙ্কিং করা হয় তো তার মধ্যে বাজাজের এই বাইকটা কিন্তু ডেফিনেটলি চলে আসবে। এবং ব্যক্তিগতভাবে আমি এই বাইকটাকে রিভিউ করার জন্য বেশ উৎসাহী হয়েছিলাম। তো ফাইনালি আজকে আমি সেই সুযোগটা পেয়েছি এবং এই সুযোগটা দেওয়ার জন্য বর্ধমান সালুজা বাজাজকে অসংখ্য ধন্যবাদ জানাই। সালুজা বাজাজের সমস্ত কন্ট্যাক্ট আমি ডেসক্রিপশন বক্সে ড্রপ করে দেবো, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট তাদের সাথে করতে পারেন এবং প্রোডাক্ট রিলেটেড সমস্ত এনকোয়ারি ফুলফিল করতে পারেন। আর একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, যেহেতু আমি বাংলায় এই ধরনের কন্টেন্ট তৈরি করছি তো আমি ডেসপারেটলি আপনাদের সাপোর্ট চাইছি। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর রিসেন্টলি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে পার্টলি বহেমিয়ান নামে, আপনারা সেখানে গিয়েও আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন, কারণ আপনাদের মতামত আমার কাছে ভীষণ ভ্যালুয়েবল। তো এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে এই বাইকের একটা ওয়ার্ক অ্যারাউন্ড দেবো এবং এর পেপার ডিটেলসগুলো আমরা একটু জেনে নেব, তারপর চালিয়ে দেখা যাবে। স্কাল্পচার পিউরিটি প্রিন্সিপালের উপর বেস করে বাজাজ নতুন এই পালসার সিরিজটাকে ক্রিয়েট করেছে, কিন্তু এই পালসারের মধ্যে কিন্তু এখনও পুরনো বিভিন্ন পালসারের মডেলগুলোর প্রতিচ্ছবি আপনি দেখতে পারবেন। যেমন যদি হেডল্যাম্পের কথা বলি, আমি যদি সাইড প্যানেলের কথা বলি, সাইড প্যানেল থেকে কিছুটা এএসের মতো মনে হয়, হেডল্যাম্পের এ অ্যাঙ্গেল থেকে কিন্তু সেই পুরনো পালসারের কথাই মনে হয়। তো ওভারঅল এটা নতুন ডিজাইন হলেও এমন কিছু নয় যেটা দেখে এটাকে পালসার বলে মনে না হয়। তো বাজাজের কাছে এটাই বোধহয় সব থেকে বেশি চ্যালেঞ্জ ছিল, পালসারকে পালসারের মতো রাখা অথচ একটা ফ্রেশ ডিজাইন আমাদের সামনে নিয়ে আসা। তো সেক্ষেত্রে বাজাজ কিন্তু যথেষ্ট সাকসেসফুল হয়েছে বলেই আমার মনে হয়। হেডল্যাম্প ইউনিটের কথা যদি বলা হয়, দুটো বুমেরাং শেপ ডে টাইম রানিং লাইট, যেটা বেশ সুন্দর দেখতে লাগছে। তার সঙ্গে বাই ফাংশনাল এলইডি একটা প্রজেক্টর হেডল্যাম্প, যেটা পজিশনিং ইন্ডিকেটার সমেত। তার সঙ্গে অল এলইডি ইউনিট, ফ্রন্ট টায়ার 100/80/17 টিউবলেস সেকশনের। ফ্রন্ট ব্রেকের কথা বলি, সিঙ্গেল চ্যানেল এবিএস, এটা 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আমাদের সাসপেনশনটা 37 মিলিমিটারের টেলিস্কোপিক সাসপেনশন। একটা সুন্দর একটা উইন্ডস্ক্রিন এখানে বাজাজ দিচ্ছে স্মোকি, কিন্তু এটা এর ওভারঅল যে এরোডাইনামিক্স যে প্রপার্টি সেটা কিন্তু যথেষ্ট হেল্প করছে। মানে টপ স্পিডের ক্ষেত্রে কিন্তু গাড়িটার স্টেবিলিটি বা এরোডাইনামিক্স অনেকটা ইমপ্রুভ করেছে এই ধরনের ফ্রন্ট ফেয়ারিংয়ের জন্য। তো ফুল ফেয়ারিং নয়, হাফ ফেয়ারিং এই বাইকটার বিভিন্ন জায়গাতে বাজাজ কিন্তু ডিজাইন ল্যাঙ্গুয়েজটা সুন্দরভাবে ক্যারি করে গেছে। বেশ রেয়ার সাইডটা ফ্লোটিং একটা ব্যাপার রয়ে গেছে, বিভিন্ন জায়গায় নাইস টাচ রয়েছে, যেমন ছোট্ট পাড়া একটা এক্সস্ট, যেটা সাউন্ডটা কিন্তু পরে আপনাদের শোনাবো, বেস ব্যাসি আর ডিপ সাউন্ড। রিয়ার সাসপেনশন মোনোশক উইথ নাইট্রক্স। রিয়ার ব্রেকের কথা যদি চলে আসে, তো 230 মিলিমিটারের ডিস্ক। রিয়ার টায়ার 130/70/17 সেকশনের টায়ার। এই ওভারঅল ডিজাইন ল্যাঙ্গুয়েজটার সাপেক্ষে অনেকের হয়তো এই টায়ারটাকে একটুখানি ন্যারো মনে হতে পারে,
কিন্তু যদি ওয়াইডার টায়ার দেওয়া হতো তাহলে হয়তো সেটা ওভারঅল কস্টেও একটা এফেক্ট ফেলতো এবং মাইলেজের ক্ষেত্রেও কিন্তু একটা এফেক্ট ফেলতো। বা চালানোর সময় দেখা যাবে যে ন্যারো টায়ার হওয়া সত্ত্বেও এর পারফরমেন্সটা কেমন। রেয়ারে যদি চলে আসা যায়, ভীষণ সুন্দর স্টারডাস্ট ডিজাইন করা একটা সেই থান্ডারবোল্ট শেপের বহু পরিচিত টেল ল্যাম্প, যেটা দারুণ দেখতে লাগে। রেয়ারেও অল এলইডি ইউনিট, এখানে একটা বড় সারি গার্ড দেওয়া রয়েছে, ওপেন চেন রয়েছে, ইঞ্জিন ক্রাউল দেওয়া রয়েছে, তার সাথে এখানে একটা অয়েল কুলার দেওয়া রয়েছে। এখানে শুধুমাত্র এই কালারটা যদি ব্ল্যাক হতো তাহলে কিন্তু ওভারঅল গাড়ির ডিজাইনটার সঙ্গে দুর্ধর্ষ যেত, এটা ব্যক্তিগতভাবে আমার অভিমত। এবার চলে আসা যাক ইঞ্জিনের কথায়। 4 স্ট্রোক ফুয়েল ইনজেক্টেড সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 valve অয়েল এয়ার কুলড 249.0 সিসির এই ইঞ্জিনটা 8750 RPM এ 24.5 PS পাওয়ার প্রডিউস করছে এবং 6500 RPM এ 21.5 নিউটন মিটার টর্ক প্রডিউস করছে। তো বিশাল পাওয়ারফুল কিন্তু নয়, কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই পাওয়ার আউটপুটটা কিন্তু যথেষ্ট সমীহ করার মতো। এবার চালানোর সময় দেখা যাবে যে অ্যাকচুয়ালি এটা কেমন ফিল করছে রাস্তাতে, তখন এর ইঞ্জিনের ক্যারেক্টারিস্টিক্সটা আরও ভালোভাবে বোঝা যাবে। বাইকটাতে একটা 14 লিটারের হিউজ ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, তার সাথে 165 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, কার্ব ওয়েট 164 কেজি, আর বর্ধমানে এক্স শোরুম প্রাইস 1,43,354 রুপিস। এরপরে সাউন্ডটা শুনে নেওয়া যাক। ভীষণ একটা ডিপ আর ব্যাসি একটা সাউন্ড, যেটা কিন্তু ভীষণ শুনতে ভালো লাগছে। সিট হাইটের কথা বলা হোক, 795 মিলিমিটার সিট হাইট, আমার হাইট 5 ফুট 7, আমার পাগুলো কিন্তু ভালোভাবেই নিচে অবধি পৌঁছাচ্ছে। তো আমার মতো যারা একটু শর্টার সাইডের রাইডার তাদের জন্য এই বাইকটাতে চালাতে কোনো অসুবিধা হবে না। ক্লিপ অন হ্যান্ডেলবারের পজিশনিংটা একটু স্পোর্টিনেসের দিকে, R15 মতো ভীষণ হাতে বা কাঁধে চাপ পড়ছে না, বেশি কমফোর্টেবল বলা যেতে পারে। আর সুইচ গিয়ার কোয়ালিটি আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, সেই পুরনো ব্লু ব্র্যান্ডের লাইট রাত্রিবেলায় চালাতে বেশ দেখতে ভালো লাগে। আর পাস সুইচ, আপার বিম, লোয়ার বিম, হর্ন, টার্নিং ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ, স্টার্ট সুইচ। আর একটা নাইস টাচ যেটা বাজাজ দিয়েছে, এখানে একটা USB চার্জিং পয়েন্ট দিয়েছে, তার মানে আপনি যখন লম্বা ট্রিপে যাবেন তখন এখান থেকে ইজিলি ফোনটাকে চার্জ করতে পারবেন। তবে এইটা যদি এখানে না থেকে অন্য কোনো জায়গায় হ্যান্ডেল বারে বা এই জায়গাতে দিতে তাহলে বেশি ফাংশনাল মেবি হতে পারতো, কারণ এখানে যদি ট্যাঙ্ক ব্যাগ রাখা হয়, ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ এখানে ইজিলি ফিট করবে, কারণ এটা স্টিলের। তো ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ রাখলে এটাকে অ্যাক্সেস করা একটু যখন সমস্যা হয়ে যাবে বলে আমার মনে হয়। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কথা আসা যাক। হাফ অ্যানালগ হাফ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে ব্লুটুথ কানেক্টিভিটি যদিও বাজাজ এখানে প্রোভাইড করেনি, তবে অ্যাজ এ রাইডার আমি যেটা মনে করি রেগুলার কমিউট করতে বা জার্নির ক্ষেত্রে ব্লুটুথ কানেক্টিভিটির ব্যাপারটা অতটাই হেল্পফুল বলে আমার অন্তপক্ষে মনে হয় না। মার্কেট গিমিক এটা বটে, এখন সবাই এটা চাইছে, কিন্তু সেরকমভাবে খুব একটা হেল্পফুল সেটা নয়। তো এই ধরনের জিনিসটাকে এখানে কনসিডারেশনের মধ্যে না রেখে বাজাজ এমন বিশাল কিছু ভুল করেনি কো। এছাড়া আপনার যেটা রেগুলার যেগুলো প্রয়োজন, ট্যাকোমিটার থেকে শুরু করে গিয়ার পজিশনিং ইন্ডিকেটার থেকে শুরু করে টাইম, ফুয়েল গেজ, রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সি, এই ধরনের যাবতীয় তথ্য যেগুলো সত্যি করেই আমাদের প্রয়োজন হয় সেগুলো আপনি সবই এখানে পেয়ে যাবেন। তো কাগজের কথা অনেক হলো, এবার চালিয়ে দেখা যাক যে বাস্তবে রাস্তাতে এটা কেমন ফিল করে। 1 2 3 স্টার্ট। ওকে, ইনিশিয়াল পিক আপ 250cc ক্যাটাগরি হিসেবে বেশ ভালো, কোনো স্লাগিশনেস নেই, কোনো জড়তা নেই, বেশ সুন্দর ইনিশিয়ালি গাড়িটা পিক আপ করে এগিয়ে যাচ্ছে। সেকেন্ড গিয়ারে রয়েছি, সেকেন্ড গিয়ারে 75+, সেকেন্ড গিয়ারে অবশ্যই 75+, তার মানে
গিয়ারের যে রেশিও তার সাথে গাড়ির পারফরমেন্সের খুব সুন্দর একটা ব্যালেন্স রয়েছে। যেহেতু বিজি রোড, আমি প্রত্যেকটা গিয়ারে কত টপ স্পিড উঠছে সেটা আমি কিছুতে ফিগার আউট করতে পারছি না। পিক টর্কের কথা বলা হয় তাহলে কিন্তু পিক টর্ক NS 200-এর থেকেও বেশি। এবং সবথেকে মজার ব্যাপার কি, এর দুটো চাকার যে ওয়েট সেটা কিন্তু NS সিরিজের থেকে 0.5 কেজি দুটো চাকাতে, টোটাল 1 কেজি কম। এবং গাড়িটা লাইট হওয়ার জন্য কিন্তু খুব সহজেই পিক আপ নিচ্ছে এবং হ্যান্ডেলিংটাও কিন্তু বেশ ভালো। এবং হ্যান্ডেলিং ভালো হওয়ার আরেকটা সবথেকে বড় কারণ যেটা আমি ওদের সাথে কথা বলে বুঝলাম বাজাজে, সেটা হচ্ছে এর ব্যাটারিটা পিলিয়ন সিটের নিচে রাখা হয়েছে এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশন সামনের চাকা এবং পেছনের চাকাতে 50-50 রাখা হয়েছে। তার মানে দুটো চাকাতে সমানভাবে ওয়েট থাকার জন্য কিন্তু গাড়িটার হ্যান্ডেলিংটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করেছে। সাসপেনশন, সামনের সাসপেনশন কিছুটা সফটার সাইডে এবং পেছনের সাসপেনশনটা কিছুটা স্টিফার সাইডে, কিন্তু দুটো সাসপেনশন আর MRF যে টায়ার যেটা বাজাজ এখানে দিয়েছে, দুটো মিলে কিন্তু খুব একটা সুন্দর একটা ব্যালেন্স নিয়ে কাজ করছে এবং কিন্তু রাইডটা ভীষণ এনজয়েবল করে দিচ্ছে। সামনে একটু খারাপ রাস্তা পাবো, সেখানে দেখতে পাওয়া যাবে যে বাইকটা কেমন করে রাস্তাটাকে হ্যান্ডেল করছে। তবে ইনিশিয়াল কমফোর্ট অ্যামেজিং। পজিশনটা একটু স্পোর্টের সাইডে, কিন্তু তা সত্ত্বেও এমন নয় যে ভীষণ আনকমফোর্টেবল। R15-এর মতো একদম ঝুঁকে থাকতে হচ্ছে না, বেশ একটা কমফোর্টেবল রাইডিং পশ্চার এখানে কিন্তু আমি ফিল করতে পারছি এবং সেই বহু প্রতীক্ষিত খারাপ রাস্তাটা। ওকে, বাহ, বেশ। বাহ, খুব সুন্দরভাবে ব্যাপারটা হ্যান্ডেল করলো। মানে এমন নয় যে আপনাকে টস আউট করে দিল। এই বড় বড় গর্তগুলোকে বা খারাপ রাস্তার অংশটাকে খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেল করে বেরিয়ে যাচ্ছে, যেটা কিন্তু ভীষণ একটা স্যাটিসফাইং ব্যাপার। যে একটু স্পোর্ট কমিউটারের মধ্যে বাইক, যেটার পাওয়ার বেশ ভালো, যেটার পিক আপ টর্ক খুব সুন্দর এবং যেটা খুব সুন্দরভাবে খারাপ রাস্তাটাকেও হ্যান্ডেল করতে পারে, তো ডেফিনেটলি ইটস এ গ্রেট থিং। ইঞ্জিনটা থেকে কিন্তু সেরকম কোনো ভাইব্রেশন নেই, বেশ একটা রেভ হ্যাপি ইঞ্জিন। তবে যেটা আমি এতক্ষণ চালানোর পর যেটা আমি রিয়েলাইজ করলাম, 4000 থেকে 7000 RPM এর মধ্যে বাইকটা ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করছে, মানে ভীষণ রেসপন্সিভ এবং বাইকের ইঞ্জিনটা ভীষণ হ্যাপি ফিল করছে যদি আপনি এই RPM ব্যান্ডের মধ্যে রেখে বাইকটাকে চালান। তো সেক্ষেত্রে ফুট পেগ বা হ্যান্ডেল বারে কোনো রকম ভাইব্রেশন কিন্তু আমি এখনও অবধি পেলাম না। আমি এখনও টপ স্পিডের দিকে যেতে পারিনি, সুতরাং টপ স্পিডে গেলে কি হবে সেটা এখনই এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে ওভারঅল ইঞ্জিনের ব্যাপারটা কিন্তু বেশ স্যাটিসফাইং। যেটা অনেকের মনে হচ্ছে যে 5 স্পিড গিয়ার বক্স 250cc ইঞ্জিনে এই শহরের ভেতর আমি চালাচ্ছি, এর গিয়ার রেশিওটা এত সুন্দর করে করা রয়েছে। 4th গিয়ারেও আমি কিন্তু 35, 34 এই স্পিডে নিয়ে কিন্তু কনস্ট্যান্টলি আমি বেরিয়ে যেতে পারছি। সুতরাং এখানে কোনো কিন্তু মানে গিয়ার বক্সে কোনো নয়েজ আসছে না। গিয়ার কিন্তু খুব ভালোভাবে কাজ করছে, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ হওয়ার জন্য আপ ডাউন গিয়ার চেঞ্জের ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছে। এগুলো খুব একটা পজিটিভ নোট। হ্যান্ডেলিং কিন্তু যথেষ্ট ভালো, বারবার সেটা বলতে হচ্ছে। ব্রেক ভালো, সিঙ্গেল চ্যানেল ABS, ডুয়েল চ্যানেল ABS দিলে বাজাজ খুব ভালো করতো। ব্রেক নিয়ে অ্যাজ সাচ কেউ কমপ্লেন নেই, কিন্তু ব্রেকের ক্ষেত্রে বাজাজের ইমপ্রুভ করার জায়গাটা কিন্তু এখনও রয়ে গেছে। ভালো, তবে আরও ভালো হতে পারতো। মাইলেজের কথা যদি আসা যায়, তাহলে শোরুমের সাথে কথা বলে দেখলাম বা একজন অলরেডি বায়ারের সাথে আমার কথা হলো, বা তখন থেকে যেটা আমি চালিয়েছি, আমি এতটুকু বুঝতে পেরেছি যদি একটু ধরে বুঝে শুনে চালানো যায়, আপনি 35-এর মতো মাইলেজ কিন্তু এই বাইকটা থেকে পেয়ে যাবেন। মানে ওভারঅল অ্যাভারেজ যদি মাইলেজের কথা বলা হয়, রাইডিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে, স্টাইলের উপর ডিপেন্ড করে, আমি বলতে পারি 32 থেকে 35 পর্যন্ত মাইলেজ কিন্তু আপনারা ইজিলি এখান থেকে গেইন করতে পারবেন। ভীষণ স্মুথ একটা ইঞ্জিন। 5টা গিয়ার হলেও অ্যাসেজ কোনো প্রবলেম কিন্তু আপনি ফিল করতে পারবেন না। 5 নম্বর গিয়ারটা টল হওয়ার জন্য আপনি কিন্তু 5 নম্বর গিয়ারে 120 অবধি বাইকটাকে ইজিলি নিয়ে যেতে পারবেন। 120 পর্যন্ত বাইকটার মধ্যে কিন্তু কোনো স্ট্রেস আপনি 5th গিয়ারে এলেও পাবেন না। তবে একটা অদ্ভুত জিনিস কি, 120 ক্রস করার পর সাডেনলি এর পাওয়ারটা আস্তে আস্তে ডিক্লাইন করছে। অ্যাকচুয়ালি বাইকটার টোটাল পাওয়ারটা মিড রেঞ্জের মধ্যে কনসেন্ট্রেট করছে, তার ফলে আপনি
শহরের ভেতরে খুব সুন্দরভাবে বাইকটাকে চালাতে পারবেন, এবং হাইওয়ে যে ক্রুজের ক্ষেত্রেও কিন্তু বাইকটাতে সেরকম কোনো প্রবলেম আপনি ফিল করতে পারবেন না। তো ওভারঅল খুব একটা ভালো প্রোডাক্ট, মাইলেজ যথেষ্ট ভালো, গিয়ার বক্স ভীষণ স্মুথ, ইঞ্জিনটা বেশ একটু রেভ হ্যাপি ইঞ্জিন, ইঞ্জিনের মধ্যে কোনো নয়েজ নেই, কোনো জড়তা কিন্তু ইঞ্জিনের ভেতর থেকে আপনি পাবেন না। ক্লাচ গিয়ার ভীষণ সুন্দরভাবে কাজ করছে, রাইডিং পশ্চার বেশ ভালো, সিটের কুশনিং খুব হার্ড নয়, খুব সফট নয়, ভীষণ একটা কমফোর্টেবল লং ট্যুরের জন্য অনেকটাই আইডিয়াল। আর হ্যান্ডেলিং কথা বলতে গেলে তো বলতে হয় ইটস অ্যামেজিং। বাইকটার একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে সাইড স্ট্যান্ডটা নামাতে গেলে অনেক সময় এখানটাতে ফাউল হয়ে যাচ্ছে। এবার আমার ব্যক্তিগত অভিমত জানানোর পালা। তো সত্যি কথা বলতে কি, এই বাইকটা ভীষণ ভালো একটা অলরাউন্ডার বাইক, মানে এর যা প্রাইস, সেই রেসপেক্টে যা পারফরমেন্স, এই সমগ্র বিষয়গুলোর সাপেক্ষে বলা যেতে পারে এটা ভীষণ ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট। কারণ 250cc বাজাজের যে বাইকটা রয়েছে বা কেটিএমের বা সুজুকির যে বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু এর থেকে অনেকটা বেশিই দামি, এবং এর প্রাইস সেগমেন্টে একমাত্র FZ25 ছাড়া ইয়ামার আর কিছু আসছে না। এবং সেই রেসপেক্টে এর যা ওভারঅল যে টপ এন্ড যে পারফরমেন্স, একটা ভাইব্রেশন লেস একটা ক্যারেক্টারিস্টিক, স্পেয়ার পার্টসের দাম কম, সার্ভিস কস্ট তুলনামূলকভাবে অনেকটাই কম, তো সেই সাপেক্ষে ওভারঅল অ্যাজ এ প্যাকেজ হিসেবে FZ-এর থেকে সামান্য হলেও এটাকে এগিয়ে রাখবো। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে 250cc-র মধ্যে আপনি যদি সিটি কমিউট করতে চান বা যদি হাইওয়ে রাইড করতে চান বা ট্যুরিং করতে চান, তো সেই সাপেক্ষে এটা খুব ভালো একটা কমফোর্টেবল বাইক, এবং ভীষণ রকম ভালো একটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাকে দেয়। তো মার্কেটে যদি আপনি 250cc-র কোনো রকম বাইক খোঁজ করেন যেটা তুলনামূলকভাবে কম বাজেটের হবে, যেটার ভালো মাইলেজ পাওয়া যাবে, ওভারঅল রাইডিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে, তো ডেফিনেটলি এই বাইকটাকে আপনারা কিন্তু কনসিডারেশনের মধ্যে আনতেই পারেন। তো এই হলো আজকের এই বাইকটা সম্পর্কে আমার অভিমত। আপনাদের প্রথমে যেটা বলেছিলাম সেটা আবার আমি বলবো, আমি বাংলাতে এই ধরনের কন্টেন্ট তৈরি করছি, সো আই ডেসপারেটলি নিড ইউর হেল্প অ্যান্ড সাপোর্ট। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন।